ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে অথবা নির্জন দুপুরে, গা ছমছমে ওয়েদারে অথবা একাকী নির্জনে নিভৃতে কখনো কি মনে হয়েছে কানের কাছে কেউ করছে ফিসফাস? কখনো কি মনে হয়েছে কেউ চমকে দিয়ে হঠাৎ করে চলে গেল, দমকা বাতাস যেন হঠাৎ করে নাড়িয়ে দিল চুল, অথবা হঠাৎ করে লোডশেডিংয়ের মধ্যে কেউ যেন ফিসফিস করে ডাকছে ধরে তোমার নাম? কি ভয় লাগছে? অন্ধকারে ছায়া ছায়া মায়া মায়া হয়ে যারা ঘুরে বেড়ায়, যারা একান্তই একাকী থাকতে পছন্দ করে, যারা নির্জনতা বিলাসী, আমাদের বাঙালিদের গল্পের আড্ডায় যাদেরকে আমরা বড়ই ভালোবাসি, তারা সকলেই কিন্তু অদ্ভুতুরে। হ্যাঁ, তারাই সকলে মিলেমিশে একসঙ্গে সব ভুতুরে। এইরকমই অশরীরীর গল্প, এইরকমই গা ছমছমে থমথমে বিষয় আমাদের লীলা মজুমদার গল্পের আসরে নিয়ে এসেছেন, এবং আমরা লীলা মজুমদারের সব ভুতুরে গল্পগ্রন্থের প্রত্যেকটি গল্পে এইরকমই ছমছমে থমথমে অশরীরীদের পরিচয় পাই, এবং তারা সবাই মিলে একসঙ্গে আমাদের কানের কাছে বলে ওঠে, যা কিছু ঘটছে চারিদিকে আসলে সব ভুতুরে। যা, এ কি, এখানেও ভুতুরে কাণ্ড শুরু হলো নাকি? কি করছি? তো যাই হোক, কিছুক্ষণের জন্য আমার তো মনে হয়েছিল এখানেও সব ভুতুরেদের অশরীরী উপস্থিতি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমার তাদের সঙ্গে বেশ কিন্তু ভাব হয়ে গেছে। আসলে লীলা মজুমদারের সব ভুতুরের সমস্ত ভূতেরাই কিন্তু বন্ধু ভূত। শেষ পর্যন্ত দেখলাম ভূত বাবাজি আমার কোনো ক্ষতি করতে আসেনি, উল্টে আমাকে কংগ্রাচুলেট করতে এসছে, যাতে করে আমি তাদের গল্প তোমাদের সবার সামনে তুলে ধরি। তো চলো, তাদের কথা মতো তাদের একটি গল্প আজকে তোমাদের সামনে আমি তুলে ধরি। গল্পের নাম আহিরি টোলার বাড়ি, লেখিকা লীলা মজুমদার, মূল গল্পগ্রন্থ সব ভুতুরে। আহিরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেওয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি, দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্রতিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার টারবার চলতো। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় 3তলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সেজে কীরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা জামা কাপড় পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানালা দিয়ে ঢুকছে, অদ্ভুত সব ছায়া পড়ছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানালায় শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে কোনো অসুবিধা হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসিপানা। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে ওপর তলায় উঠে যাচ্ছি, এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে কে বলল, আহা, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুর ভুর করে নাকে একটা ধূপ ধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো,
মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদাদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি, আমিন। বলি, কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো সেজ হাতে, কুচকুচে কালো ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? এগে বারোয়ারি তলায় হাঁপ আঁকড়াইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু হাঁপ আঁকড়াইতে? কেমন সব সং বেন্নেছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চুপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো। এক কোনায় গোঁফ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 টাকা ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য, এখন কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস হতভাগা? তোর লজ্জা করে না? আঁক হয় না কেন? শুভঙ্করী পড়িস না? মুখ অমন পাংশু পানা কেন? খেয়েছিস? খাসনি এখনো? পরদেশি, যা দিকিনি, পাঁচুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা আঁক কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি? জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে আঁক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গেলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমোলাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন। কুট্টিবাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমায় অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে গেল। বই নেই, পুটলিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, মাথার মধ্যেই সব ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি, এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ, আর উঠোনে দাঁড়ের ওপর লাল, নীল, হলদে, সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়াল ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক করেছ? কুট্টি বলছিল, এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদেশি?
বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কাধাক্কি চেঁচামেচি করছে। সংরা নয় তো পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসেমশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলের মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি সারাটা রাত কাটিয়ে দিলে। বলিহারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে ওপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেতপাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু, কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না, শিবুবাবু আমার ঠাকুরদা, পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো, টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহেরিটোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনেই আছে। তো দেখলে তো কেমনভাবে এই গল্পে ভূতেরা এসে বন্ধুর মতন তাদেরই বংশের পরবর্তীকালের এক উত্তরপুরুষকে অঙ্ক শিখিয়ে দিয়ে গেল, ক্ষুধার সময় খাদ্য পরিবেশন করে দিয়ে গেল, এবং সবথেকে বড় কথা, তার অঙ্ক শেখার পুরস্কার স্বরূপ তার হাতে একটি পুরোনো আমলের মোহরও গুঁজে দিয়ে গেল। কাজেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে সব ভূতেরা খারাপ হয় না। তাই সব ভুতুরের ভূতেদের সঙ্গে তোমরাও বন্ধুত্ব করে নাও। কে বলতে পারে তোমরাও সব ভুতুরে থেকে পরীক্ষায় অনেক অনেক নম্বর পেয়ে যেতে পারো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের আরও গল্প, আরও পাঠ্য বিষয় জানবার জন্য অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখো বাণীপীঠ শিক্ষাঙ্গন চ্যানেলটিকে। ধন্যবাদ।